Audiobooks.com. ভূত প্ল্যানেট। অন্ধকার ঘরটার এক কোণে ভেজা মেঝের ওপর বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে অয়ন। জামা প্যান্ট অনেক জায়গায় ছিঁড়ে গেছে, কোনোই আর হাঁটুতে কেটে গিয়ে রক্ত পড়ছে, পেটে অসহ্য যন্ত্রণা। কোনো রকমে দুই হাতে ভর দিয়ে উঠে দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। জানালার ভাঙা পাল্লার ফাঁক দিয়ে বিদ্যুৎ চমকানোর মতো খুব সামান্য আলো আসছে। তাতে বোঝা যাচ্ছে অনেক দিনের পুরনো ঘরটার দেওয়াল থেকে প্লাস্টার খসে খসে পড়েছে, যেন কোনো প্রাণীর শরীর থেকে কেউ খুবলে খুবলে মাংস তুলে নিয়েছে। অয়নের মনে তখন হাজারটা প্রশ্ন। সে কোথায় আছে? কিভাবে এলো এখানে? এখন দিন না রাত? আচমকা অন্ধকারের মধ্যে দপ করে একজোড়া চোখ আগুনের গোলার মতো জ্বলে উঠল। সাথে কঙ্কালের মতো দুটো হাত এগিয়ে এসে তার গলা টিপে ধরল। অয়ন, এই ওঠরে, চলে এসেছি আমরা, ব্যাগ নে। বিজনের ধাক্কাধাক্কিতে ঘুম ভাঙে অয়নের। অয়ন ঘেমে ভিজে গেছে। তার বুকের বাম দিকে এখনও যন্ত্রণা করছে। এইটুকু ট্রেন জার্নি, তার মধ্যে ঘুমিয়ে পড়লি, তার মধ্যে আবার স্বপ্ন। সত্যি ভাই, তুই পারিস বটে। অয়ন ব্যাগটা কাঁধে নিয়ে একটু হতাশ হয়েই বলে, তুই বুঝবি না ভাই, যাওয়া যাক। প্রায় মাসখানেক ধরে অয়ন এই একই স্বপ্ন দেখছে, তবে স্বপ্নের ঘটনাটা কাউকে বলে না। ওরা যখন স্টেশনে নামলো, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। বৈশাখ মাসের বিকেল। আকাশের উত্তর পশ্চিম কোণের মেঘগুলো যেন আক্রমণের প্রস্তুতি চালাচ্ছে। একটু জোরে হাঁট ভাই, একটু পরেই ঝড় উঠবে মনে হচ্ছে। এগিয়ে চলে দুজন। অয়ন আর বিজন সেই স্কুল জীবনের বন্ধু। স্কুল কলেজ ছাড়িয়ে এখন কর্মসূত্রেও দুজন দিল্লিতে থাকে। অয়ন একটা 5 তারা হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আর বিজন একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। লকডাউনের জন্য আপাতত সব কিছুই বন্ধ, তাই ওরা শ্রমিক ট্রেনে চেপে নিজের গ্রামে ফিরেছে। এখন ওদের যেতে হবে গ্রামের পুরনো স্কুলে। একসময় ওরা ওই স্কুলেই পড়তো, ওটাই এখন কোয়ারেন্টাইন সেন্টার। ওখানে 14 দিন কাটিয়ে করোনা টেস্ট করে তবে গ্রামে ঢুকতে হবে। স্কুল গেটের সামনে যখন পৌঁছলো, তখন প্রায় অন্ধকার। সামনে গিয়ে দেখে ওদের বাড়ি থেকে আত্মীয়রা রান্না করা খাবার আর বিছানাপত্র নিয়ে এসেছে। জিনিসপত্রগুলো একটু দূরে রেখে তারা চলে গেল। এদিকে সারা আকাশটাই মেঘে ঢেকে গেছে। ঝড়ের আগের ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। স্কুলটা গ্রামের জনবসতি থেকে কিছুটা দূরে, মাঠের পাশে। আগে একতলা একটা বিল্ডিং ছিল শুধু, এখন 2 দোতলা বিল্ডিং। 2 বিল্ডিংয়ের মাঝের অংশে ইউক্যালিপটাস, ঝাউ এইসব গাছ সারি করে লাগানো। একটা বিল্ডিংয়ের সব ঘরগুলোই বাইরে থেকে আসা লোকজনে ভর্তি, তাই পাশের বিল্ডিংয়ের দোতলার একটা ঘর ওদের জন্য খুলে দেওয়া হলো। এই বিল্ডিংয়ের একদিকে প্রায় 100 মিটার পর্যন্ত গুল্ম আর আগাছার জঙ্গল, আর এক পাশে পুরনো কচুরিপানা ভর্তি চওড়া পুকুর। জলের কল, টয়লেট সব নিচের তলায়। শুধু ওদের থাকার ঘরটাতেই ইলেকট্রিক আলোর ব্যবস্থা আছে। বারান্দা পুরো অন্ধকার। ওরা জিনিসপত্র সব ঘরে গুছিয়ে রেখে তারপর নিচে গেল। ততক্ষণে শো শো ঝড়ের সাথে হালকা বৃষ্টিও পড়তে শুরু করেছে।
নিচের বারান্দা দিয়ে যেতে যেতে দুজনের অনেক পুরনো স্মৃতি মনে পড়তে লাগলো। সেই 17-18 বছর আগের স্কুল জীবনের কথা। হাত মুখ ধুয়ে অয়ন আগে ওপরে চলে গেল। পেছন থেকে বিজন খেয়াল করল নিচের বারান্দা থেকে সিঁড়ির দিকে যাওয়ার সময় অয়ন ভয়ার্ত দৃষ্টিতে চারিদিক খুঁটিয়ে দেখছে। কি যে হয়েছে ছেলেটার বিজন কিছুই বুঝতে পারে না। বেশ কয়েকদিন ধরে কেমন একটা ব্যবহার করছে, ঘুমের মধ্যে ভুল বকছে। বিজন বুঝতে পারে অয়ন কিছু একটা লুকোচ্ছে। কাজ মিটিয়ে বিজন সিঁড়ি দিয়ে ওপরে উঠেই দেখে টর্চ হাতে অয়ন প্রত্যেকটা ঘরের দরজা নেড়ে নেড়ে দেখছে। বিজন বলল, কি রে, কি দেখছিস? শুনেই যেন অয়ন চমকে উঠে বিজনের দিকে ফিরে তাকাল। তারপর বিজনকে দেখে একটু আশ্বস্ত হয়ে জিজ্ঞেস করল, একটা ছোট ছেলেকে নিচে যেতে দেখলি? বিজন অবাক হয়ে গেল। এই ঝড়ের মধ্যে এখানে ছোট্ট ছেলে আসবে কোথা থেকে? আর নিচের গেটটা লাগানো, এক্ষুনি দেখে আসলাম। অয়ন মরিয়া হয়ে উঠল। তাহলে এর মধ্যে কোনো একটা ঘরে ঢুকে আছে বলে একে একে দরজাগুলোতে লাথি মারতে লাগলো। এই কি ব্যাপার বলতো তোর? কয়েকদিন ধরেই দেখছি পাগলামো করছিস। বিজন একটু বিরক্ত হয়েই বলে। অয়ন কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, ওই আমাকে এখানে নিয়ে এসেছে, ও আমাকে ছাড়বে না, ও আমাকে মেরে ফেলবে। বিজন জিজ্ঞাসা করে, কে মারবে তোকে? কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস নাকি? অয়ন কিছুটা চাপা গলায় উত্তর দেয়, একটু আগে বারান্দায় তার পায়ের শব্দ শুনেছি। মনে হচ্ছিল জানলার পাশে দাঁড়িয়ে কেউ আমাকে লক্ষ্য করছিল। বাইরে এসে আর দেখতে পেলাম না। ধুর, ওসব তোর মনের ভুল। আর ঝড় বৃষ্টির মধ্যে পায়ের শব্দ কি শোনা যায়? চল ঘরে চল। বিজনের এবার বেশ চিন্তা হতে থাকে। স্কুলে ঢোকার আগে পর্যন্ত তো ছেলেটা ঠিকই ছিল। মনে মনে ভাবল, সকাল হোক এর একটা বিহিত করতে হবে, প্রয়োজনে অন্য কোথাও থাকবে। ঝড় বৃষ্টি কমে গেল একটু পরেই, তবে আকাশ তখনও কালো মেঘে ঢাকা। ওরা বাড়ির থেকে দেওয়া খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ল। দুজন প্রায় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ অয়নের মনে হলো তার পায়ের আঙুল ধরে কে যেন টানছে। বাচ্চাদের মতো কোমল হাত, সাথে সাথে সারা শরীর অবশ হয়ে গেল। কোনো রকমের চোখ খুলে দেখল অন্ধকারের মধ্যে দুটো চোখ জ্বলছে ঠিক তার সামনে। আর সাথে সাথে রাতের নিস্তব্ধতা ভেঙে একটা হাড় হিম করা খিলখিল হাসিতে সমস্ত পৃথিবী যেন শিউরে উঠল। একটা বাচ্চা ঘর থেকে ছুটে বেরিয়ে যাওয়ার শব্দ হলো। অয়ন পাগলের মতো ছুটল তার পেছনে। সে যেন নিজের ইচ্ছাতে যাচ্ছে না, কেউ তাকে জোর করে নিয়ে যাচ্ছে। বিজনেরও সাথে সাথে ঘুম ভেঙে গেল। সে টর্চ হাতে ছুটে গিয়ে পেছন থেকে অয়নকে চাপতে ধরল। একটু আগে ঘটে যাওয়া হাড় হিম করা ঘটনা সম্পর্কে বিজন কিচ্ছু জানে না। স্বাভাবিকভাবে বিজন আবার অনেক প্রশ্ন করল। অয়ন সত্যি কথা বললেও বিজনের বিশ্বাস হলো না। ভাবল হয়তো ঘুমের ঘোরে স্বপ্নের মধ্যে হাঁটছিল। দরজা ছিটকানি লাগিয়ে আলো বন্ধ করে দুজন আবার শুয়ে পড়ল। বিজনের এবার আর ঘুম এলো না। প্রায় আধ ঘন্টা এইভাবে পড়ে থাকার পর অয়নের কনুইয়ের আঘাতে খেয়াল করল মাথার কাছে জানালার কাঠে হাতের আঙুল দিয়ে কেউ যেন ঠক ঠক করে শব্দ করছে। শব্দটা খুব হালকা কিন্তু স্পষ্ট। বিজন যেই পায়ের দিকের দেওয়ালে তাকালো, সাথে সাথে তার সারা শরীরে রক্তের শীতল স্রোত বয়ে গেল। বিল্ডিংয়ের সামনের মাঠে একটা বড় আলো জ্বলছে। তার আলো দোতলার বারান্দার জানলা দিয়ে ঘরের দেওয়ালে পড়ছে। আর সেখানে একটা 9-10 বছরের ছেলের ছায়া পড়েছে। শব্দটা যে সেই করেছে তাতে কোনো সন্দেহ নেই। বিজন প্রমাণ পেল সত্যিই তারা ছাড়া এই বিল্ডিংয়ে আরও কেউ আছে। বিজন অন্ধকারে হাতড়ে টর্চটা বের করে মাথা ঘুরিয়ে টর্চের আলো ফেলল সোজা ছেলেটার মুখে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য মুখটা দেখতে পেল। এক বোঝা ঝাঁকড়া চুলের নিচে একটা রক্তশূন্য শুকনো ফ্যাকাশে মুখ, যেন কঙ্কালের ওপর এক টুকরো চামড়ার আবরণ।
ঠোঁট আর চোখের পাতা নেই বললেই হয়। কঙ্কালের মতো দাঁতগুলো বেরিয়ে আছে, আর হিংস্র জলজলে চোখটা যেন কোঠর থেকে বেরিয়ে আসছে। চোখের সাদা অংশে কালো শিরা উপশিরায় ভরে গেছে। চকচকে দাঁতগুলোতে একটা পৈশাচিক হাসি লেগে আছে। পেছনের হাত থেকে টর্চটা পড়ে গেল। তাড়াতাড়ি উঠে ঘরের আলো জ্বেলে সজোরে জানলা বন্ধ করে দিল। অয়নকে বিছানার ওপর বসিয়ে একটু জল খাইয়ে বলল, এনে জল খা। এবার বল তো সব কথা। তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস কিন্তু। চিনিস ওকে? কে ও? অয়ন জল খেয়ে ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আনমনে জিজ্ঞাসা করল, চিনতে পারলি না ওকে? মুখটা বিজনের একটু চেনা চেনা লেগেছিল বটে, কিন্তু ওই বীভৎস মুখের সাথে পরিচিত কোনো মুখের তুলনা করতে পারল না। অয়ন এবার বলতে শুরু করল, ওর নাম সুকান্ত, ক্লাস 4, পুজোর ছুটি। মনে পড়ছে কিছু? বিজনের একটু একটু মনে পড়ছে। সুকান্ত নামে একটা ছেলে ছিল ক্লাস 4-এ, গুন্ডা মতো, সবার উপর খুব দাদাগিরি করত। সেবার যেদিন স্কুলে পুজোর ছুটি দিল, সেদিন থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি হলো, পুলিশ এলো গ্রামে। প্রায় দিন 15 পরে তার দেহ পাওয়া গেল স্কুলের ঘরের মধ্যে। রাস্তা থেকে পচা গন্ধ পেয়ে কারা যেন স্কুলের ঘর খুলে তার মৃতদেহ পেয়েছিল, এই বিল্ডিংয়ের নিচের তলা সিঁড়ির পাশের ঘরটায়। সে প্রায় 20 বছর আগের ঘটনা। অয়ন আবার বলতে শুরু করলো, পুজোর ছুটি দেওয়ার দিন, সেদিন সুকান্ত আমার ব্যাগ থেকে 2টো পেন চুরি করেছিল। তাই নিয়ে সুকান্তর সাথে আমার খুব ঝামেলা মারামারি হয়েছিল। হেড স্যার জানতে পেরে আমাকে খুব মেরেছিল, খুব রাগ হয়েছিল ওর ওপর। শেষ ক্লাসে যখন সবাই একে একে বেরিয়ে গেল, খেয়াল করলাম সুকান্ত ঘুমিয়ে পড়েছে। আমি জব্দ করার জন্য বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। স্বাভাবিকভাবেই যে কেরানি ছিল সে মনে হয় আর দরজা খুলে দেখেনি ভেতরে কেউ আছে কিনা, সেও বাইরে তালা দিয়ে চলে যায়। আমিও ভুলে গিয়েছিলাম। সেদিন বিকেলেই মামার বাড়ি চলে যাই। পুজোর পরে যখন বাড়িতে আসলাম, সব শেষ হয়ে গেছে। তখন সত্যি কথাটা আর কাউকে বলতে পারিনি। তারপর সে কথাটা আমিও ভুলে গিয়েছিলাম। আজ আজ 20 বছর পর আবার। বাইরে আবার ঝড় বৃষ্টি শুরু হলো। বিজন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, চল, আমাদের এক্ষুনি বেরোতে হবে এখান থেকে, এক্ষুনি। ভয়ে কাঁপতে কাঁপতে টর্চ নিয়ে নিচে এসে দেখলো গেটে বাইরে থেকে তালা দেওয়া। স্কুলের কেয়ারটেকার হয়তো জানেন না এই বিল্ডিংয়ে আজ নতুন লোক এসে থাকছে, তাই হয়তো ভুল করে তালা দিয়ে চলে গেছে। অনেক ডাকাডাকি চেঁচামেচি করল, কিন্তু কোনো ফল হলো না। বাইরে থেকে মনে হচ্ছে তালা দিয়ে গেছে। ও দাদা, কেউ আছেন বাইরে? আরে বাইরে থেকে তো তালা দিয়ে গেছেন। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার শব্দ ছাপিয়ে ওদের সাহায্যের আবেদন পাশের বিল্ডিংয়ের মানুষের ঘুম ভাঙাতে পারল না। নিরুপায় হয়ে দুজন আবার ঘরে ফিরে এলো। দরজা জানালা বন্ধ করে ঘরের আলো জ্বালিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকলো দুজন। বিজন হঠাৎ করে মেঝেতে মুখ থুবড়ে পড়ল। বুঝতে পারল বসে বসে ঘুমে ঢুলছিল, আর টাল সামলাতে না পেরে পড়ে গেছে। উঠে বসে দেখল ঘরের দরজাটা হাট করে খোলা। ভোর হয়ে গেছে, ঘরে আলো আসছে। হঠাৎ খেয়াল করল অয়ন তো ঘরে নেই। বুঝতে পারল নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। বাইরে এসে বারান্দা দিয়ে ছুটে সিঁড়ির দিকে যেতে গিয়ে দেখল মেঝেতে অনেকটা রক্ত পড়ে আছে, আর সেখান থেকে যেন কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। রক্তের দাগ গেছে নিচের তলার সেই ঘরটায়। বিজন দরজায় ধাক্কা দিল, কিন্তু কোনো লাভ হলো না। দরজা ভেতর থেকে লাগানো। অয়ন, এ অয়ন, অয়ন, এই অয়ন। পরে পাশের বিল্ডিংয়ের লোকজন ডেকে এনে দরজা ভাঙা হলো। অয়ন!
অয়নের ছিন্ন ভিন্ন দেহটা পাওয়া গেল ঘরের একটা কোণায়। গলায় যেন সাঁড়াশি দিয়ে কেউ চেপে মেরে ফেলেছে। মুখের সামনে জিভটা রক্তশূন্য। দুটো চোখে দুটো পেন গেঁথে আছে। চোখের বলগুলো ফেটে গেছে আর ঝরঝর করে রক্ত পড়ে মেঝেতে জমা হয়েছে। তারপর থেকে মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয় একটা ভুতুড়ে বিল্ডিং নামে পরিচিত। গ্রামের লোক স্কুলের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পায়। রাতের বেলায় নাকি জোরে জোরে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ পাওয়া যায়, চিৎকার শোনা যায়। সবাই বলে ওটা নাকি প্রেতের হাতছানি। এতক্ষণ শুনছিলেন তন্ময়ের লেখা গল্প হাতছানি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।